জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান, সঙ্গে রয়েছেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। নির্যাতিতদের আর্তনাদে ভারী পরিবেশ। পোস্টাল ব্যালট সহ পক্ষপাতিত্বের অভিযোগে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। প্রার্থিতা ফিরে পেতে চলছে শেষ দিনের শুনানি। প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে প্রচারণা। মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। আরেক মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এবং এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে 2,500 কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি 700 থেকে 1700। দায় এড়াতে পারে না বিইআরসি, মত বিশ্লেষকের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে রয়েছেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল 11টার পর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে 5 আগস্টের পর রাষ্ট্রের বিভিন্ন ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জুলাইয়ের আহত যোদ্ধারা। এ সময় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নানাজন নানাভাবে এ লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেছেন। সংসদ নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক বাংলাদেশ গড়ায় সবার সহযোগিতা চান নজরুল ইসলাম খান। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ পরিবারের ন্যায্য বিচার, ন্যায্য অধিকার সবার আগে যেন আদায় হয়। আমরা এই ইন্টারিম সরকারকে শহীদ পরিবার পক্ষ থেকে ধিক্কার জানাই। তারা আমরা শহীদ পরিবার আহতদের আমরা তাকে বয়কট করেছি। আগামীতে যারা পার্লামেন্টে যাবেন, শপথ গ্রহণ করবেন, সেই সমস্ত আহত পরিবার এবং শহীদ পরিবার যারা শপথ গ্রহণ করবেন, সেই মহলের ভিতরে সাক্ষী হিসাবে যাতে আমাদের শহীদ পরিবার, আহত পরিবার থাকতে পারে। সারা দেশে ছড়িয়ে পড়া এই লড়াইয়ের সামনে ফ্যাসিবাদ টিকতে পারে নাই। তাদের হাতে অস্ত্র ছিল, অবৈধ অর্থ ছিল, সুবিধাভোগী বহু মানুষ ছিল, কিন্তু আন্দোলনের মুখে কেউ টিকে নাই। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। সময় সংবাদে আরও থাকছে। গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় 8 দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর। ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইসির পক্ষপাতমূলক আচরণ সহ 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে সকাল 11টার দিকে ছাত্র দলের কর্মসূচি শুরু হয়। তারা 3 দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিশেষ করে তাদের যে আজকে যে মূল দাবিটি সেটি হলো পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, একই সাথে পোস্টাল ব্যালটের যে প্রতীকের যে বিষয়গুলো সেটিকে তারা পক্ষপাতমূলক বলছে এবং বলছে যে একটি দল বা বিশেষ গোষ্ঠীর এর প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনকে এবং নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করছে, যার কারণে পোস্টাল ব্যালটের যে প্রতীকের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো এসেছে এবং সেগুলো মানুষের সামনে এসেছে। এই ধরনের বিষয় নিয়েই মূলত তারা অবস্থান কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং বলছে নির্বাচন যাতে করে কোনো ধরনের বিঘ্ন না সৃষ্টি হয় নির্বাচনে, এবং কোনো দলের হয়ে কমিশন যাতে পক্ষপাতমূলক আচরণ না করে কাউকে জিতিয়ে দেওয়ার জন্য, তাহলে অতীতের মতো করেই সেই ভোটের পরিবেশ আবারও নিশ্চিত হবে, সেটি থেকে যাতে কমিশন দূরে থাকে সেই দাবিতে তারা মূলত এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদলের নেতা কর্মী থেকে শুরু করে সকলেই এসে উপস্থিত হয়েছেন। আমরা দলটির সভাপতি, সাধারণ সম্পাদক দুজনকেই দেখেছি এবং তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তারা এখানে কোনো অসহযোগিতা করতে চায় না নির্বাচন কমিশনকে। তারা মূলত চায় যে দেশে শান্তি শৃঙ্খলাভাবে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাতে করে তার ভোটটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এর আগে যেহেতু আজকে আপিল শুনানি শেষ দিন ছিল, এখনও
নির্বাচন কমিশনের সকাল 10:30টায় শুরু হয় আজকে শুনানি, এবং সেই শুনানি চলছে। আজকে প্রায় শেষ দিনে 65টি আপিলের নিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন, এবং আজকের মধ্যেই শেষ হবে, এবং প্রার্থীরা যারা ফিরে পাবেন তাদের প্রার্থিতা তারা মূলত বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এই ছিল কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষে এই তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠকে অংশ নেবেন জামায়াতের 5 জন শীর্ষ নেতা, সরকারের তরফে কয়েকজন উপদেষ্টা। আলোচনায় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রাধান্য পাবে বলে জামায়াতের পক্ষ থেকে জানা গেছে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নির্বাচনের আগে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন জামায়াত নেতারা। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন দাবি ও সুপারিশ জানানো হবে বলে জানা গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ ফজলে নূর তাপস এবং জাহাঙ্গীরনগর নানক সহ মোট 28 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এই অভিযোগপত্রটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগপত্রে বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা ছাত্রলীগ এবং সশস্ত্র বাহিনীকে আন্দোলনকারীদেরকে দমনে তারা ব্যবহার করেছেন, এবং এই সময় আন্দোলনকারীদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছেন, যে কারণে যে গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে সেই অভিযোগপত্রের উপর শুনানি চলছে, এবং অভিযোগপত্র শুনানি শেষে এরপরে ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত জানাবেন। এবং ট্রাইব্যুনাল 2-এ একই সময় ট্রাইব্যুনাল 2-এ আজ আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত এবং মোট 7 জন পলাতক নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানির কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়াতে লাশ পোড়ানোর বিষয়ে যে মামলাটি রয়েছে, সেই মামলার এই মুহূর্তে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আশা করা যাচ্ছে যে সেখানে যে অভিযোগ গঠনের শুনানিটি আছে, সেই অভিযোগ গঠনের শুনানিটি শুরু হবে। সেই অভিযোগ গঠনে মোহাম্মদ আলী আরাফাত, ওবায়দুল কাদের সহ এছাড়া আওয়ামী লীগের শীর্ষ 7 নেতা রয়েছে, যারা সবাই এই মুহূর্তে পলাতক আছেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে। যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানে হার। শুরুর বিতর্ক চাপা দিয়ে হ্যান্ডশেক ক্রিকেটারদের। এলপি গ্যাস সংকটের অজুহাতে গ্রাহকের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে বাড়তি 2,500 কোটি টাকা। নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে 700 থেকে 1700 টাকারও বেশি, যার দায় বিইআরসি সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলো এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারের বাসিন্দা মাফিয়া বেগম। বাসায় সংযোগ থাকলেও প্রায়ই থাকে না গ্যাস। এতে মাসে 1080 টাকা গ্যাস বিলের পাশাপাশি কিনতে হচ্ছে এলপিজিও। কিন্তু এখন সিলিন্ডারের অস্বাভাবিক দামের কারণে ব্যয় বাড়ছে চক্রবৃদ্ধি হারে। এটাই নেয় 1100 টাকা, তাহলে এইটাই যে আরো ডবল টাকা বাড়ে গেছে, আমরা কোন দিকে যাব? রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শামসুন নাহার ও তার প্রতিবেশীদের একই অভিজ্ঞতা। আয় না বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ের নতুন নতুন খাত বাড়ায় চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। আমরা যেখানে 1300, 1200, হাইস্ট 1500, তার উপরে তো আমরা গ্যাস নেই নাই। এখানে 2000-2200 টাকা, আমাদের তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? আমাদের আয় তো সীমিত, আমাদের বেতন তার বাড়েনি, কেউ দেখার নাই। ইচ্ছা মতো বাড়াইতেছে, দোকান খুলতেছে, টাকা বেশি দিলে সিলিন্ডার দিয়েছে, কম দিলে সিলিন্ডার নাই।
সিলিন্ডার নৈরাজ্যে হোটেল রেস্তোরাঁয়ও জ্বালানি ব্যয় বেড়েছে দ্বিগুণ। রাজধানীর হাতিরপুলের ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের মাত্র এক সপ্তাহেই এলপি গ্যাসের পেছনে বাড়তি ব্যয় ৯,০০০ টাকা। অন্যদেরও ব্যবসা চালাতে হিমশিম অবস্থা। ছোটরা 3,000 বেশি লাগছে, আর বড়টা 6,000 বেশি লাগছে। এই এক সপ্তাহের ভিতরে 9,000 মতো ক্ষতি হয়ে গেছে। আমি তো কোথাও দাম বাড়তেছি না। সামানের ভিতরে তো 1 টাকাও আমাদের প্রফিট আসতেছে না, আর উল্টা আমাদের ঘাটতি দিতেছে। তারপরে আমরা সিলিন্ডারটাও ঠিক মতো পাইতেছি না। এখন তো পুরাটাই লসে, কারণ গ্যাসের দামও দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেশি। গত কয়েকদিন ধরেই রাজধানীতে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1200 টাকা বেশি। আর 35 কেজি এলপিজির জন্য বাড়তি নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে বাজারে থাকা 5.5 কোটি সিলিন্ডারের মধ্যে বর্তমানে মাসে 2 বার রিফিল হচ্ছে 1.25 কোটি সিলিন্ডার। সে হিসাবে প্রতি সিলিন্ডারে 1,000 টাকা বাড়তি নেওয়া হলেও মাসে গ্রাহকের পকেট থেকে লুটে নেওয়া হচ্ছে 2,500 কোটি টাকা। সেখানে ভোক্তা অধিদপ্তর কি করছে? তাদেরও কোনো, তার মানে কি তাহলে গোটা ব্যবস্থা এখন শুধু এলপিজি বাজারই নিয়ন্ত্রণ করছে না, এলপিজি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কি ভয়াবহ ব্যাপার না? বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে বাড়াতে হবে নজরদারি। এলপি গ্যাস নিয়ে নজিরবিহীন নৈরাজ্য চলতে থাকলেও সব পক্ষে এখন নিজেদের দায় এড়ানোর চেষ্টায়। তবে নিরুপায় গ্রাহক এখনও ভোগান্তিতে, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হয় তাদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 18 জনের মামলার যুক্তিতর্ক শেষে আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঠিক করেন। দুদকের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এই 18 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তি উপস্থাপন হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী শাহিনুর ইসলাম। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনপ্রিয়তা বিবেচনায় ফেসবুক পোস্টে তারেক রহমান সারা বিশ্বের মধ্যে 63তম হয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করা ওয়েবসাইট সোশ্যাল ব্লেডে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে দেখা যায় তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প 67তম আর তারেক রহমানের অবস্থান 63তম। গত 25 ডিসেম্বর 17 বছর পর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, নারী চিকিৎসক যিনি রয়েছেন, ইন্টার্ন চিকিৎসক, তার উপরে হামলার প্রতিবাদে কিন্তু আজ 2 দিন যাবৎ কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক দ্বিতীয় তলায়। এবং যেমনটি গতকাল ইন্টার্ন চিকিৎসক মিজান আমাদেরকে জানিয়েছেন, তিনি যেমনটি বলেছেন যে আজকে দুপুর 12টার পর থেকে আসলে একটি বৈঠকে বসার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে দুপুর ঠিক 12টার পরে এখানে এমএজি ওসমানী মেডিকেল কলেজের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর মনির, যিনি রয়েছেন ওমর রাশেদ মনির, তিনি কিন্তু আজকে ইন্টার্ন চিকিৎসকদের যারা আছেন এইখানে তাদের সাথে কিন্তু ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন দরজা বন্ধ করা আছে এবং তারা এখানে বৈঠকে বসেছে এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই বৈঠক চলমান রয়েছে। তবে এই বৈঠক কতক্ষণ চলমান থাকবে এবং এই বৈঠক থেকে আসলে কতটুকু তাদের দাবি আদায় হবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে অপেক্ষা করছি তাদের কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত থেকে। এবং যেহেতু 24 ঘন্টা কেটে গিয়েছে এবং কর্মবিরতি রয়েছে, সেই কর্মবিরতির কারণেই কিন্তু এখানে বিপাকে পড়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা শত শত রোগীরা এবং তাদের স্বজনদের দাবি দ্রুত তাদের এই দাবিগুলো পূরণ করলে পুনরায় তাদেরকে আবারও সেবা যাতে নির্বিঘ্ন করা যায় সেই দিকে খেয়াল করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। তো যেহেতু ভিতরে
বৈঠক চলছে, যে বৈঠকের পরে পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত আসে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানতে পারবো। তো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, দেখছেন সময় সংবাদ। সময় সংবাদ, দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ইউরোপের 8 মিত্র দেশের ওপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে আগামী জুন থেকে এই শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও জানান ট্রাম্প। তার এমন পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ। দেখছেন সময় সংবাদ। আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ভোটের মাঠে কাজ করবে 1.5 লাখ পুলিশ সদস্য। দায়িত্ব পালনের সময় প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে পুলিশ সদস্যরা কোনো সুবিধা নিতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। এমনকি দায়িত্ব পালনে তাদের কোনো প্রতিনিধির নিকট কোনো খাবারও গ্রহণ করবেন না। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে অভিযানকে বৈধ দাবি করেছে মিয়ানমার। তবে বিশ্লেষকরা বলছেন, এবার মিয়ানমার পার পাবে না, কারণ তাদের সব অপরাধ ডকুমেন্টেড। গণহত্যার অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করে আন্তর্জাতিক আদালতকে আরও সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তারা। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাজমুস সালেহিনের প্রতিবেদন। মিয়ানমারের রাখাইনে 2017 সালের আগস্টে জাতিগত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ভয়াবহ ওই অভিযানে গণহত্যা, যৌন নির্যাতন ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত হন 10,000 রোহিঙ্গা। এর প্রেক্ষিতে 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত IGC-তে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। চলতি সপ্তাহে ICJ-র শুনানিতে গণহত্যার অভিযোগ নাকচ করে মিয়ানমার দাবি করে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান গণহত্যা নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান ছিল। তবে এই দাবি মিথ্যা মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, আদালতে এরই মধ্যে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার আর অস্বীকার করে পার পাবে না মিয়ানমার। জাজমেন্টের ব্যাপারে যেই ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো দরকার সেগুলো অলরেডি কিন্তু দেয়া আছে। 70 দশকে বা 90 দশকে যেটা সম্ভব হয়নি, এবার কিন্তু সেটা সম্ভব হয়েছে। যার জন্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় প্রমাণ করাটা খুব একটা কঠিন হওয়ার কথা না। সেই কি বলে এভিডেন্সটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে। তো যার জন্য আমার মনে হয় না সেখানে খুব একটা চিন্তার ব্যাপার আছে। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার। ফেরত নেয়ার ব্যাপারে আমার হয় তামাদো বা আরাকান আর্মি এদের সাথে আজকে না কালকে বসতেই হবে। এই ট্রায়ালটাও চলতে থাকবে। ঠিক একইভাবে আরও কিছু করা যায় কি না, যে যার মাধ্যমে মিয়ানমারের সরকার একটা মনে করবে যে হ্যাঁ, এটা সমাধানে আমি যেতে পারি। আমার উপর প্রেশারও পড়ছে, কিন্তু সমাধানের জন্য কিন্তু একটা উপায় আছে। 2017 সালে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনায় এলেও হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা ব্যাকআপ যোগাযোগে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। আমদানি রফতানির 96% পণ্য সড়ক পথে পরিবহন হওয়ায় মহাসড়কে হচ্ছে তীব্র যানজট।
সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে। দর্শক, আমরা প্রতিবেদনটি কিছুক্ষণ পর দেখব। এখন আমরা চলে যাচ্ছি রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। জি জি, বসতে হবে, স্লোগান বন্ধ করতে হবে। আপনাদের সাথে সরাসরি 24 জুলাই শহীদদের পরিবারের সাথে এক মিনিট, এই যে ভাই প্লিজ, জুলাই শহীদদের পরিবারের সাথে এক মিনিট, এই যে ভাই প্লিজ প্লিজ প্লিজ, জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে আমার এই প্রথম সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। দয়া করে আমাকে দুটো সুযোগ দিলে, 2 মিনিট দিলে আমি আপনাদের সামনে আমার 2টি কথা তুলে ধরতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী এবং এই মর্মস্পর্শী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত গণতন্ত্রের অন্যতম সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভী এবং আমার সামনে উপস্থিত 24 জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, আহত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কিছু সংখ্যক মানুষ এখানে শহীদ পরিবারের সদস্য অথবা যারা জুলাই বিপ্লব আন্দোলনে শরিক হয়েছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন, এরকম আহত মুক্তিযোদ্ধারা এখানে কিছু সংখ্যক উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন। আমি যখন ওখানে বসে ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম বহু মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাদের মধ্যে যারা তাদের কষ্টের কথা তুলে ধরতে চাইছেন বা বলতে চাইছেন। সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের সুযোগ দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। সম্মানিত শহীদ পরিবার এবং সম্মানিত যোদ্ধাবৃন্দ, আজকের এই সংখ্যাটি অনেক বিশাল। এই বিশাল সংখ্যার মধ্যে প্রত্যেককে যদি আমরা সুযোগ দেই, হয়তো এই দিন পেরিয়ে আগামী দিন চলে আসবে। 1 মিনিট করেও যদি কথা বলেন আপনারা, সেজন্যই হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে সংক্ষেপে আজকের সভাপতি ওনার বক্তব্যে একটি কথা তুলে ধরেছেন। আপনারা যখন কথা, আপনাদের কষ্টের কথা, ব্যথার কথা, ত্যাগের কথা বলার জন্য ব্যাকুলভাবে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, অস্থিরভাবে প্রকাশ করছিলেন নিজের মনের কষ্টের কথা, তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যা উনি আপনাদের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছে, যা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণ তারা দেখভাল করে থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন, তাদের যে কষ্টের কথাগুলো যে কয়জন ব্যক্তি, যে কয়জন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জুলাই যোদ্ধারা দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন অপহরণের শিকার হয়েছে। এরকম অনেকগুলো পরিবারের সাথে গতকাল আমার কথা হয়েছে, দেখা হয়েছে। অসংখ্য অগণিত পরিবার সব হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানেও 1400-রও বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন 30,000-এর মতন মানুষ। এই 30,000-এর মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা 500-র মতন, যাদের কারো এক চোখ অথবা কারো 2 চোখই নষ্ট হয়ে গিয়েছে, পঙ্গু হয়েছেন অনেকে। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের সামনে বক্তব্য রেখেছেন কেউ কেউ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহতদের যারা বক্তব্য রেখেছেন তাদের কষ্টের কথাগুলো আমরা শুনেছি। প্রিয় ভাইয়েরা, আপনাদের কারণেই, আপনাদের সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2024 সালের 19 আগস্ট আমি আপনাদের ভূমিকার কথা স্মরণ করে একটি বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যে আমি বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ, কলেজ ছাত্র ওয়াসিম আকরাম, মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন, স্কুল ছাত্র রিফাত হোসেন, কুমিল্লার আইনজীবী আবুল কালাম, চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন, নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ, বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন, পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন, মিরপুরের গুলিবিদ্ধ 22 বছর বয়সী মুত্তাকিম, দোকান কর্মচারী আতিকুল, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে। গণহত্যা থেকে 6 বছরের শিশু
রিয়া গোপাও কিন্তু রেহাই পায়নি সেদিন। এক বক্তব্যে হয়তো আমরা সকলের নাম বলতে পারবো না, এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আহত হয়েছেন। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে 2024 সালের গণ অভ্যুত্থানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। সেদিনকার যত ছবি উঠেছে, ক্যামেরায় বন্দি যত ছবি উঠেছে, প্রত্যেকটি ছবি এই কথারই সাক্ষ্য দেয়। 2024 সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। সম্মানিত উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধারা, এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। এ কারণেই আমি বলি 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং 2024 সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী, পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। তবে দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি।